সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিরোধী দল ক্ষমতায় যেতে জুলাই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে জুলাই সনদ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তুলেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েও এখন গাদ্দারি করছে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনকে বৈধ দাবি করলেও গণভোটকে অবৈধ বলছে বিএনপি, যা সরাসরি জাতির সাথে প্রতারণা করার শামিল। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ক্ষমতা রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আবু রুশদ, সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সংসদ সদস্য বিএনপি, এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। যাচ্ছি আলোচনায়। রুশদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন এমন একজন সেনা কর্মকর্তা মোজাফফর, তাকে আটক করা হয়েছে এবং তাকে আটক করার পরে তিনি এখন সেনা হেফাজতে রয়েছেন। একটি দাবি কিন্তু এর মধ্যে উঠেছে যে যেহেতু প্রত্যক্ষদর্শীদের মধ্যে মুজাফফরই একমাত্র জীবিত ব্যক্তি যিনি বেঁচে আছেন এবং অমীমাংসিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। ওই দিন সার্কিট হাউসে কি ঘটেছিল, কাদের পরিকল্পনায় সেখানে গিয়ে গুলি করে হত্যা করা হলো, এবং হত্যা করার পরে সার্কিট হাউস তল্লাশি করে কাগজপত্র কেন নিয়ে যাওয়া হলো, কেন রাঙ্গুনিয়ে গিয়ে কবর দেওয়া হলো, বা এই যে মুজাফফর তিনি যে পালিয়ে গিয়ে এতদিন আত্মগোপনে ছিলেন, ভারতে ছিলেন শোনা গেছে, যে তাকে কে সহযোগিতা করলো, এসব তথ্য কিন্তু উদ্ঘাটনের অনেকে দাবি তুলছেন এবং এজন্য জাতীয় তদন্ত কমিশনের দাবিটাও উঠছে। আপনার কাছে কি মনে হয়, কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে মেজর মোজাফফর উনি যখন এই ঘটনাটা ঘটে, উনি ছিলেন চট্টগ্রামে যে আমাদের 24 পদাতিক ডিভিশন আছে তার ডিকিউ ছিলেন আর কি। তার উনি রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা, প্রথম রক্ষী বাহিনী ব্যাচের উনি কর্মকর্তা। উনি রক্ষী বাহিনীর একটি ব্যাটালিয়ানের আপনার কমান্ডিং অফিসারও ছিলেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে। এবং এক সময় যখন ঢাকায় জেনারেল জিয়াউর রহমানের সময় আপনার নবম পদাতিক ডিভিশন গঠন করা হয়, এর প্রথম জিওসি ছিলেন মেজর জেনারেল মীর শওকত আলী বীর উত্তম, তার এডিসিও উনি ছিলেন। এখন চিটাগাংয়ে থাকার সময় চট্টগ্রামে এই ঘটনাটা যখন ঘটে, তখন এটা আমি কিন্তু খবর কয়েকজন যারা জীবিত আছেন এখন সিনিয়র জেনারেল যারা এই বিষয়টা জানেন, বেশিরভাগই তো ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আর ওই সময় ডিজিএফআই যিনি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদজান চৌধুরী, উনি জেনারেল জিয়াউর রহমানের কিন্তু কোর্সমেট ছিলেন সেনাবাহিনীতে। উনি এখনো বেঁচে আছেন, কিন্তু উনি এখন আর কোনো বোধ বুদ্ধি নেই, অনেক বয়স্ক, তো সুতরাং উনিও কিছু বলতে পারবেন না। আর আমি ওনাকে 2000 সালে একটা ইন্টারভিউ করেছিলাম, এই ব্যাপারে জানতে চেয়েছিলাম। উনি শুধু আমাকে বলেছিলেন যে প্লেনে ওঠার সময় উনি জেনারেল জিয়াকে আবারও গিয়ে পার্সোনালি বন্ধু হিসেবে বলেছিলেন যে আপনি ওখান থেকে সন্ধ্যার মধ্যে গেলেও চলে আসবেন, না যেতে পারলে ভালো। কিন্তু এই ব্যাপার যেগুলো আপনি প্রশ্ন করছেন যে এইগুলোতে আসলে কারা জড়িত ছিল, কিভাবে কি হলো, জেনারেল মঞ্জুর মারা গেল কিভাবে, এই বিষয়গুলো নিয়ে উনি কোনো কথা বলতে রাজি হননি। আরেকজন ডিজিএফআই ছিলেন পরে, যিনি ওই সময়ে একটি ব্রিগেড কমান্ডার ছিলেন মেজর জেনারেল লতিফ, ওনাকেও আমি জিজ্ঞেস করেছিলাম, উনিও কিছু বলতে রাজি হননি। মেজর জেনারেল মাহমুদুল হাসান, উনিও ডিজিএফআই ছিলেন পরবর্তীতে জেনারেল এরশাদের সময়, উনিও কিছু বলতে রাজি হননি। এনারা কিন্তু জানতেন ঘটনাগুলো। তো এখন মেজর মোজাফফরকে ধরা হয়েছে বনানী ডিওএইচএস থেকে। খুব বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে যে উনি ছিলেন ওনার শ্বশুরের বাসায়। ওনার শ্বশুরটাকে, ওনার শ্বশুর হচ্ছেন সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার ছিলেন, ডাক্তার ছিলেন, ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিস ছিলেন, মেজর জেনারেল শামসুল হকের মেয়ের জামাই। তার শ্বশুরের বাসায় উনি ছিলেন, রীতিমতো এখানে বসবাস করছিলেন। এবং এখান থেকে ওনাকে কিন্তু সেদিন গ্রেপ্তার করে ডিবি। উনি এই যখন ঘটনার পরে যেটা আমি এখনো যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং আগেও যাদের ইন্টারভিউ করেছি, তাতে দেখা যায় যে সে সময় ওনার সাথে মেজর শওকত আলী এবং মেজর রেজা, এই তিনজন অফিসারকে জেনারেল মঞ্জুর দায়িত্ব দেন জেনারেল জিয়াউর রহমানের লাশ কবর দেওয়ার জন্য। এনারা কবর দিতে গিয়েছিলেন। হ্যাঁ, এখন যেটা বলা হচ্ছে যে উনি কিলিং টিমে ছিল কিনা, এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে। কিলিং টিমে জেনারেল জিয়াকে সরাসরি গুলি করলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, হ্যাঁ, আর লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, এনারা ছিলেন।
আচ্ছা, ওইখানে কিন্তু মেজর মোজাফফর যে গুলি করেছেন এর কোনো প্রমাণ নেই। ওনার এটা পাওয়া যাচ্ছে যে ওনাকে লাশ দাফন করতে দিয়েছিল, তবে ইনি এই পরিকল্পনা এবং এই পুরো ষড়যন্ত্রতার সাথে জড়িত ছিলেন, এটা নিশ্চিত। এবং হত্যার পরে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও তো মুজাফফর হ্যাঁ, ছিলেন। সবগুলোতে উনি এটা প্রথম থেকেই জড়িত ছিলেন, উনি জড়িত ছিলেন। এবং আরও একটা বিষয় যে এনারা যে ওইবারই জেনারেল জিয়া রহমানকে হত্যা করতে চেয়ে মানে হত্যা করেছেন তা না, এর আগে কিন্তু আরও 2বার অ্যাটেম্প নেওয়া হয়েছে জেনারেল জিয়াকে হত্যা করার, এই একই গ্রুপ করেছে এবং সেটা চট্টগ্রাম এলাকাতেই। একবার বিএমএতে মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেডের সময় উনি যখন প্রধান অতিথি হিসাবে প্রেসিডেন্ট গিয়েছিলেন তখন ওনাকে হত্যার একটা চক্রান্ত করা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়, কোনো কারণে পিছিয়ে যায়। এরপরে আপনার কক্সেস বাজারে একটা যৌথ সামরিক মহড়া হয়, ওইটার নাম ছিল অপারেশন আয়রন শিল্ড। সেখানেও জেনারেল জিয়া রহমানকে এবং মীর শওকত আলী এরকম কয়েকজন অফিসারকে হত্যার পরিকল্পনা করা হয়, কিন্তু সেটাতেও আবার পরবর্তীতে তারা পিছিয়ে যায়। এরপরে ফাইনালটা আসে এই যে 30শে মে যেটা করা হয়। এখন মেজর মোজাফফর ভারতে মানে চলে গিয়েছিলেন, ও সময় তার ব্যাপারে কোর্ট অফ ইনকোয়ারি যখন চলছিল তখন উনি পালিয়ে যান। এখন পালিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, পরবর্তীতে আমরা যেটা আগে জানতাম, মানে কালকে আমি এটা বলেছি কিন্তু এই তথ্যটা সঠিক নয়, পরে আমি আজকে এটা কনফার্ম করেছি যে পরবর্তীতে কিন্তু ওনার কোনো কোর্ট মার্শাল হয়নি। আচ্ছা, কোর্ট মার্শাল হয়নি এবং ওনার এই যে কোর্ট অফ ইনকোয়ারিতে যেহেতু উনি পালিয়ে গেছেন, এটাকে আর্মিতে বলে ডেজার্টার, হ্যাঁ, পলাতক। এই পলাতক থাকার কারণে ওনার র্যাঙ্ক চলে গেছে এবং ওনার ব্যাপারে এই আর কোনো পরবর্তীতে কোনো সিদ্ধান্ত এরকম আসেনি। এখন উনি পালিয়ে গেলেন কোথায়? পালিয়ে গেলেন ভারতে। সেখানে গিয়ে মজার ব্যাপার হচ্ছে ওই দেশের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে, এটাকে আমরা সেফ হাউস বলি বা মানে যেখানে নিরাপদে রাখা হয়, সেখানে তাকে রাখা হয়েছিল। ওখানে আরও একজন অফিসার ছিল, সে ব্যাপারে পরে আসি। তা ওখানে উনি নাম ধারণ করেন দুটো নাম, একটি ছিল ওনার নাম ছিল বিপ্লব সরকার, আরেকটা হচ্ছে জয় ব্যানার্জি। এই দুই নামে উনি পরিচিত ছিলেন ভারতে। এবং 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উনি আবার বাংলাদেশে এসেছিলেন, এই ব্যাপারটাও নিশ্চিত হয়ে গেছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তখন আবার উনি আপনার ভারতে চলে যান এবং ভারতে গিয়ে আবার আশ্রয় গ্রহণ করেন। এবং আমার নিজের খেয়াল আছে, আমি মনে হয় 2002 সালে দৈনিক পত্রিকায় ব্যাপারে একটা রিপোর্ট করেছিলাম ভারতে উনি কোথায় আছেন। আবার উনি ধরেন 2009 সালের পরে বাংলাদেশে এরকম আসা যাওয়া করতেন, থাকতেন এবং এখানে ছিলেন উনি। এটা আমাকে অনেক অফিসার বলেছেন যে তাকে তো আমরা দেখেছি মনে হয় এর মধ্যে যে কয়েক জায়গায় দেখা যাচ্ছে। এখন আর যে অফিসাররা ছিলেন দেখেন তাদের ভাগ্যে কি ঘটেছিল, এটা বলা হচ্ছে যে উনি একমাত্র জীবিত মনে হয় না। তার কারণ এই যে মেজর রেজা যার কথা বললাম যে লাশ দাফন করেছিলেন, তার 12 বছর জেল হয়েছিল। হ্যাঁ, উনি তারপরে অনেকটা আপনার অপ্রকৃতিস্থ হয়ে যান। উনি এখন কোথায় আছেন বা মারা গেছেন কিনা এটা এখনো বলা যাচ্ছে না। আরেকজন হচ্ছে মেজর শওকত আলী। মেজর শওকত আলীও সম্ভবত ইন্তেকাল করেছেন, কিন্তু আরেকজন অফিসার মেজর খালেদ যিনি পালিয়ে গিয়েছিলেন ব্যাংককে, উনি ব্যাংককে পালিয়ে যাওয়ার পরে ব্যাংককে মারা যান, পরে ওনার লাশ কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয় এবং এখানে দাফন করা হয়। আরেকজন অফিসার তার নাম হচ্ছে মেজর মঈন, যার কথা বলছিলাম। উনি আমাদের স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ছিলেন, ওখান থেকে ছুটিতে চট্টগ্রামে রহস্যজনকভাবে গিয়েছিলেন এবং গিয়ে এই ষড়যন্ত্র এই পরিকল্পনার মধ্যে উনি যোগ দেন, সক্রিয়ভাবে যোগ দেন। মেজর মোইন কি বেঁচে আছেন? হ্যাঁ, এই মেজর মঈন সর্বশেষ আমি আজকে যেটা তথ্য পেয়েছি সেই অনুযায়ী উনিও ভারতে চলে গিয়েছিলেন, এই যে মেজর মোজাফফর যেখানে গিয়েছিলেন ছিলেন। পরে উনি এক সময় আবার বাংলাদেশে ফেরত এসে আত্মসমর্পণ করেন আর কি। করার পরে ওনাকে কিন্তু মানে বিস্ময়কর ব্যাপার যে মিউটিনির জন্য আপনার বা অভ্যুত্থান প্রক্রিয়ার জন্য বা হত্যাকাণ্ডের জন্য কোনো বিচার হয়নি, ওনার বিচার হয়েছে ডেজার্শনের জন্য, মানে পালিয়ে যাওয়ার জন্য, এবং তার 1 বছরের জেল হয় এবং সেইটাও মনে এক্সোনারেট করা হয়। মানে তারপরে এরপর উনি চলে যান কানাডায়, উনি এখন কানাডায় আছেন। তার মানে আরেকজন মেজর মঈন কানাডায় আছেন। হ্যাঁ, এটা জানতে পেরেছি। রোজ ভাই, আপনার কাছে আবার আসবো। মুন্নিয়াপা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সঙ্গে যারা জড়িত, কোর্ট মার্শালে একটা বিচার হয়েছে। এখন পর্যন্ত দেশের যে আদালত, প্রচলিত যে আদালত, বেসামরিক আদালত, সেখানে তো কোনো মামলা হয় নাই। যেহেতু রুশদ ভাই বললেন যে এই মুজাফফরের কোর্ট মার্শালও হয় নাই, তার মানে বেসামরিক আদালতে তো বিচার করার কোনো সুযোগ আছে কিনা, আইন কি বলে? না, আর্মির যারা আছেন ওইটা তো ওনারা তো সুশৃঙ্খল বাহিনী, ওনাদের এই ধরনের বিচার, এই ধরনের কোনো ঘটনা যখন সামরিক বাহিনীতে ঘটে, সেটা তো তাদের যে সামরিক আদালত, কোর্ট মার্শাল, সেখানেই আসলে হওয়ার কথা। কারণ এটা তো আইনের যেই বিষয়, আইনের যেই বিধি এবং বিধান। তবে এখানে যেহেতু এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান 1981 সালের 30শে মে যেভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় এবং বিএনপির প্রতিষ্ঠাতা ওনাকে হত্যা করা হয়েছিল, সেই মামলার যাকে নিয়ে কথা হচ্ছে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, উনি সম্প্রতি আটক হয়েছেন। এখন দীর্ঘ ৪৫ বছর ধরে একটা মানুষ আত্মগোপনে অন অ্যান্ড অফ আওয়ামী লীগ যখন পাওয়ারে তখন উনি বাংলাদেশে এসেছেন এবং অন্য সময় ভারতে, আমাদের এই প্রতিবেশী সেই দেশে। এখন আজকে এত বছর পরে যখন রাজধানীর বনানী ডিওএইচএস থেকে উনি ৭৭ বছর বয়স হয়েছে ওনার, আটক হয়েছেন, গ্রেফতার করা হয়েছে তাকে, এই সেনা কর্মকর্তাকে, এবং ওনাকে 15ই জুলাই রাতে ডিবি বোধহয় ডিবি গ্রেফতার করে। তারপরে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটা সেরে দেখতে পাচ্ছি যে সন্ধ্যায় তাকে সেনানিবাসের মিলিটারি পুলিশ যারা আছেন তাদের হাতে হস্তান্তর করেছে। এখন সামরিক আইন যেটা এবং নিয়ম অনুযায়ী পরবর্তী বিচারিক যে প্রক্রিয়া আছে তার মধ্যে উনি প্রবেশ করবেন এবং সেটা সম্পন্ন হবে বলে আমরা আশা করি। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখন এখানে আপনার প্রশ্নটা হচ্ছে যে সামরিক আদালতে বিচার হোক, এর আগেও হয়েছে, কিন্তু যে অমীমাংসিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হওয়া দরকার, সেই ক্ষেত্রে কি করা উচিত? সেখানে কোনো কমিশন করবে কিনা সরকার, সেখানে আরও অন্যান্য আইনি যে প্রক্রিয়াগুলো আছে, সেখানে আমাদের যারা আইন কানুন এসব ব্যাপারের সাথে জড়িত আছেন, সেটা আমি তো মনে করি সরকারের যে পলিসি মেকার্স যারা আছেন, পলিসি ডিসিশন যারা নেন, এটা ওনারা দেখছেন এবং দেখবেন। আমরা হয়তো জানতে পারবো শিগগিরই। এখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে তো বিভিন্ন বই, বিভিন্ন আপনার দলিল দস্তাবেজ যেগুলো আছে, তার মধ্যেই যে অ্যান্থনি ম্যাসকারানাস যার বাংলাদেশ আর লিগেসি অফ ব্লাড এবং অন্যান্য মামলার যে নথিপত্র যেগুলো আছে, এখন 81 সালের 30শে মে ভোরে চট্টগ্রামের যে সার্কিট হাউস সেখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এবং মেজর মোজাফফর দেখলাম উনি প্রবেশ করেছিলেন নাকি ওনার ওই রুমে, মেজর মোজাফফর, যেটা নথিপত্র থেকে এটা উনি আরো ভালো বলতে পারবেন, যে গোলাগুলির শব্দ শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘর থেকে বের হন তখন তার সবচাইতে কাছে অবস্থান করছিলেন মেজর মুজাফফর ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন। এখন এই বিষয়গুলো এবং দীর্ঘদিনের যেই পলাতক যেই জীবন মেজর মুজাফফরের এবং সামরিক অভ্যুত্থান হত্যাকাণ্ডের পরেই দীর্ঘ সময় পালিয়ে থাকার কি কারণ, এবং দীর্ঘ ৪৫ বছর পর ছদ্মনাম যেটা শুনলাম আমরা, ছদ্মনাম নিয়ে ছদ্ম পরিচয় বিভিন্ন দেশে বিশেষ করে ভারতে এবং অন্যান্য স্থানে যে পালিয়েছিলেন, এটা আসলে খুব অ্যালার্মিং। কারণ আমরা আসলেও মনে করি যে এই অমীমাংসিত ইস্যুগুলো আছে সেখানে সত্যিকারের অর্থে সত্য অনুসন্ধান যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং, সেই সত্য অনুসন্ধান, সত্য উদ্ঘাটন এইবার যেহেতু একটা সুযোগ এসেছে সেটা হোক, এবং সেইটার জন্য আইনের যা যা কাঠামো, আইন কানুন যেটা যেভাবে করা উচিত সেটা তো আমি মনে করি আমাদের সরকার করতে পিছপা হবে আমি মনে করছি না সেটা। জি, মাসুদ কামাল ভাই, আমরা এতদিন যেটা বলে আসছি বা এই মুজাফফর গ্রেপ্তারের পরেই বলছিলাম যে মানে ওই সময়ের সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা প্রত্যক্ষদর্শী মুজাফফরই একমাত্র জীবিত ছিলেন। রুশ ভাই বললেন যে মেজর মঈন তারও সম্পৃক্ততা আছে এবং তিনিও ঘটনার সাথে জড়িত ছিলেন এবং তিনিও বেঁচে আছেন। এখন যেটা হচ্ছে যে এই আলাপগুলো উঠছে যে যদি কোর্ট মার্শালের বিচারটা হয় তাহলে সেই মূল যে ঘটনা, নেপথ্যে কারা ছিল, দেশের ষড়যন্ত্র কে করেছে বা বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, বা এই মুজাফফর কিভাবে এতদিন পালিয়ে থাকলো, কিভাবে বাংলাদেশে আসলো গেল, ডিওসিসের মতো জায়গায় থাকলো, এগুলো তো উদ্ঘাটন করা দরকার বা ইতিহাসের যে অমীমাংসিত বিষয়গুলো তো উন্মোচিত হওয়া দরকার। সেক্ষেত্রে কোর্ট মার্শাল হলে কি সবগুলো উন্মোচিত হওয়ার সুযোগ আছে বা তৈরি হবে বলে আপনার কাছে কি মনে হয়? দেখেন, আসলে মানে এই যে প্রশ্নগুলি করলেন, কিভাবে কি হলো, কিভাবে গেল, কিভাবে থাকলো, কোন নাম ধারণ করলো, এগুলোই তো একটা প্রশ্ন। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার মূল প্রশ্নটা হলো যে বিচারটা হয়েছিল, বিচারটা কার আমলে হয়েছিল? এরশাদ সাহেবের আমলে হয়েছিল না, বিএনপির সময় হচ্ছে এরশাদ সেনাপ্রধান না? আগে তো এরশাদ সাহেব আমলে, এরশাদ সাহেবকে তো বিচারে কোনো আসামি করা হয় নাই। অনেকে তো এটাও বলেন যে এরশাদ সাহেব এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ওই আলোচনাটা কি উঠতেছে? ওই আলোচনাটা কি উঠতেছে? আমার কথাটা খেয়াল করেন আপনি, ওই আলোচনাটা তো উঠতে হবে। তো এখন আমার কথা হলো কি, মুজাফফর সাহেবকে ধরা হয়েছে, ওকে ফাইন, তার শাস্তি সে পাবে, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হবে
আসলে এই ঘটনাটার পেছনে কলকাঠি কে নেড়েছিল, এটা হলো মূল ঘটনা। কারণটা কি দেখেন, প্রত্যেকটা ঘটনা, বড় ঘটনা যখন ঘটে, সেই ঘটনার পেছনে কিন্তু কিছুটা কারণ থাকে, দেশীয় কারণ থাকে, আন্তর্জাতিক কারণও থাকে। এই ঘটনাগুলি কিভাবে ঘটে এগুলি উদ্ঘাটিত হওয়া দরকার এবং এগুলিকে ডিক্লাসিফাইড করা দরকার আমি মনে করি। সাধারণ মানুষেরও জানা জরুরি যে তাদের রাষ্ট্রপতিকে, তাদের সরকার প্রধানকে এত সহজে কে মেরে ফেলছে, কেন মেরে ফেলছে, এগুলো উদ্ঘাটিত হওয়া দরকার। আমি বিচার করলাম মুসলিউদ্দিন মুজাফফর সাহেব আপনি ফাঁসিতে লটকাই দিলেন, আমরা হাততালি দিয়ে থাকবো, বাহ একদিন পরে আমরা একটা কাজ করছি। হ্যাঁ, এটা তো আপনি করবেনই, এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো এর কাছ থেকে যতটুকু পারেন তথ্য আদায় করেন, আগে যতটুকু সম্ভব তার কাছ থেকে তথ্য আদায় করেন। এমনকি যদি এমনও হয় যে তাকে রাজসাক্ষী বানানো যায় কিনা, আমাদের এখানে তো রাজসাক্ষী বানানোর পদ্ধতি আছে, পুলিশ কনস্টেবলের ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, আর আইজিপির 5 বছর হয়। এই ধরনের প্র্যাকটিস তো আমরা করি, তাই না? তো তাকে বানান না ভাই, ইনফরমেশনটা নেন, প্রকৃত ঘটনাটা কি, কেন ঘটছিল, কারা ঘটিয়েছিল। আমরা অপরাধ বিজ্ঞানে কি পড়ি ভাই? অপরাধ বিজ্ঞানের মূল জিনিসটা হলো যখন কোনো অপরাধ সংঘটিত হয়, প্রথমে তারা কি দেখে যে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি কে। তো তখন কি এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারিদেরকে সন্দেহের তালিকায় আনা হয়েছিল? তাই না? আমার কথা হলো এটা খুব জরুরি। কিন্তু আপনি অনেকগুলো থিওরি আছে, কিন্তু সত্য মিথ্যা আমি বলতে পারবো না ভাই। অনেকগুলো থিওরি তো আছে, এ করেছে, সে করেছে, এ ছিল পেছনে, এ তাড়াহুড়া করেছে, এ মঞ্জুরকে কেন মেরে ফেলা হলো, মঞ্জুরকে কেন বাঁচিয়ে রাখা হলো না, নানা রকম থিওরি কিন্তু আছে। তো আমার কথাটা হলো কি, সেই থিওরিগুলি নিয়ে আলোচনা করেন। যারা নাই, যে লোকটা মারা গেছে তার জন্য আহাজারি করে কোনো লাভ নাই। জীবিত একজন, যেমন রুশ ভাই বললেন, তো 2 জন লোক আছে, 2 জন লোকের সঙ্গে আলোচনা করেন, জানার চেষ্টা করেন ওনারা কি একদম মূল পয়েন্টে ছিল নাকি ওনারা একদম মানে আপনার এন্ড পয়েন্টে ছিল। ওনারা হয়তো কিছু জানেনও না, এমনও হতে পারে, অর্ডার ফলো করতে হতেও পারে, আবার মূল ষড়যন্ত্রের সঙ্গেও ছিল, এমনও হতে পারে। তো এই তথ্যগুলি নেন, ওনারা কতটুকু জানতেন, কতটুকু জানেন, সেগুলো বের করতে হবে ভাই। তাড়াহুড়া করার কিচ্ছু নাই ভাই। ওনার বয়স এখন 72, 73 যাই হোক না কেন, হ্যাঁ, উনি তো আর অনন্তকাল বাঁচবেন না। ওনাকে আপনি 3 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেন, তাতে আপনার কি লাভ? আর যদি 3 মাস তার সঙ্গে আলোচনা করেন, তাতে আমাদের কি লাভ? আমি কিন্তু চাই যে প্রকৃত তথ্যটা যেভাবে করলে পরে, কিভাবে করতে হবে এর ব্যাপারে আমি বলতে পারবো না। ওখানে গোয়েন্দা লোকজন আছেন যারা নাকি আপনার ইন্টারোগেট করবেন, তাদের একটা পদ্ধতি আছে, ওনারা ওনাদের মতো করে অগ্রসর হন। কিন্তু আমার কথা হলো যে একদম হারিয়ে ফেলা অবস্থা থেকে আমরা একটা সূত্র তো পেয়েছি যে এর মাধ্যমে আমি কিছুদূর অগ্রসর হতে পারি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল কলকাঠি কে নেড়েছিল, কিভাবে কি করেছিল, এর সঙ্গে আন্তর্জাতিক কি ষড়যন্ত্র ছিল, জাতীয় কি ষড়যন্ত্র ছিল, এটা উদ্ঘাটনের আপনি একটা বলতে গেলে শেষ সুযোগ পেয়েছেন। এই সুযোগটা কাজে লাগান প্লিজ, কাজে লাগিয়ে জনগণকে জানান। আর এখন সম্ভব, এখন আমরা আশা করতেই পারি, এখন তো আওয়ামী লীগের সরকার নাই, এসব আমি গোপন করে ফেললাম, আমি জনগণকে জানতে দিতে চাই না, তা তো আর নাই। এখন তো বিএনপি সরকার আছে, বিএনপি সরকার এই বিষয়টা নিয়ে আমি মনে করি খুব সিরিয়াসলি দেখবে। এবং আমার দাবি, আমি মুজাফফরকে চিনি না, আমার দাবি হলো আমি জিয়াউর রহমানকে চিনি, এবং জিয়াউর রহমানকে কেন মরতে হলো ভাই এটা একটু ডিসক্লোজ করেন। জি রুশ ভাই, এই সুযোগটা আসলে সরকার কিভাবে কাজে লাগাতে পারে? এটাই সবচেয়ে বড় কথা, যেটা আমি জানতে পারছি। যে একটা মজার তথ্য দেই আপনাদেরকে, জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে যে বিচারটা জেনারেল এরশাদ মানে সেনা প্রধান হিসাবে আপনার করেছিলেন, ওটাকে বলা হয় আর্মিতে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, হ্যাঁ, FGCM। এখন এই বিচার বা এই যে কোর্ট অফ ইনকোয়ারি যেটা হয়েছিল, তো সেনা আইনের মধ্যে হয়। এটা কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের জন্য হয়নি, তারা বিচারটা করেছিলেন মিউটিনির জন্য, অভ্যুত্থানের জন্য। আপনার মজার ব্যাপার কিন্তু এটা, এই বিষয়টা একজন জেনারেল, উনি এখনো জীবিত আছেন, উনি আমাকে আজকে সকালে বলেছেন যে বেগম জিয়া যখন ক্ষমতায় আসলো 1991 সালে, তাকে যখন জেনারেল আইনুদ্দিন উনি মারা গেছেন, মুক্তিযোদ্ধা একজন, তো উনি ডিফেন্ডিং অফিসার ছিল এই বিচারে। উনি এবং ওই জেনারেল সাহেবরা যখন গিয়ে বেগম জিয়াকে এই বিষয়টা বলছিল, তখন বেগম জিয়া অবাক হয়ে গিয়েছিলেন যে এই বিষয়টা কি এভাবে বিচার করা হয়নি। এই যে মাসুদ ভাই বললেন যে আসলে এইগুলো লাভবান হয়েছে কারা, এই যে মিসিং লিঙ্কগুলা। এখন ধরেন আমরা মেজর মঈনকে পাবো না, উনি কানাডায় বসে আছেন, উনি আর এখন আসবেন না। একজনকে তো পাওয়া গেছে, আর বাকিরা তো নাই,
সবাই তো মারা গেছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে বা চলে গেছেন। এখন এইটার মাধ্যমে এইটাকে খুঁজে বের করতে হবে যে ওই সময় জেনারেল মঞ্জুরকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আপনার বলা হচ্ছিল মানে তদানীন্তন মানে সেনা কর্তৃপক্ষ বলছিল যে উত্তেজিত সৈনিকরা তাকে হত্যা করেছে, তাই তো? আচ্ছা, এখন আপনি সে সময় যে চট্টগ্রামের ডিসি ছিলেন জিয়াউদ্দিন সাহেব, জিয়াউদ্দিন চৌধুরী, উনি এখনো বেঁচে আছেন, নিউ ইয়র্কে থাকেন। উনি একটা চমৎকার বই লিখেছেন। ওই বইটার মধ্যে আমি বেশ কয়েকটা বই আছে যেই বইগুলোর মধ্যে এই তথ্যগুলো পাওয়া যায়। তার মধ্যে আরেকটা বই আছে মেজর রফিক পিএসসি, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি কিন্তু মানে যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন ওই মেজর রফিক না। মেজর রফিক পিএসসি, ওনার একটা বই হচ্ছে, নাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। এই বইটার মধ্যে বেশ কিছু তথ্য আছে, আর এই যে জিয়াউদ্দিন সাহেবের এটার মধ্যে তথ্য আছে। জিয়াউদ্দিন সাহেবের এই তথ্যটার মধ্যে উনি বলছেন যে জেনারেল মঞ্জুরকে নিয়ে আসার পরে যে ঘরটাতে আটকে রাখা হয়েছিল, ঢাকা থেকে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়। সেই অফিসার গিয়ে তাকে বাথরুমে নিয়ে যেয়ে এই মাথাতে গুলি করে মেরে ফেলে। এবং আমি আমার সাংবাদিকতা জীবনে এই তথ্যটা খুঁজে বের করার জন্য আমি বেশ কিছু সিনিয়র অফিসারের সাথে আমি কথা বলেছিলাম, এবং আমি নাম প্রকাশ করতে চাই না যেহেতু স্যাররা চান না। এবং ওনারাও কিন্তু একই রকম কথা বলেছেন যে হ্যাঁ, ওনার মেজর জেনারেল মঞ্জুরকে এভাবে মেরে ফেলা হয়েছে। এই যে কেন মেরে ফেলা হলো, তারপরে আসেন জেনারেল জিয়ার যে পিএস ছিল আপনার কর্নেল মাহফুজ, যাকে জেনারেল জিয়া খুবই স্নেহ করতেন, কেন একসাথে মুক্তিযুদ্ধ করেছেন জেনারেল জিয়ার অধীনে। কর্নেল মাহফুজকে এই মানে কোর্ট অফ ইনকোয়ারি শুরু হওয়ার প্রায় মনে হয় মাস 3 পরে জেনারেল এরশাদের নির্দেশে এই মামলায় ঢুকানো হয়, মানে এই কেসে ঢুকানো হয়, এবং পরে ওনার ফাঁসি হয়। অনেকেই বলছেন যে আসলে কর্নেল মাহফুজ কি জড়িত ছিলেন না কিছু চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এরকম অনেক কিছু আছে। মানে ওই যে বলছিলেন যে তত্ত্ব, রুশ ভাই আপনি বলছিলেন যে বিচারটা হয়েছে ব্যর্থ সামরিক অভ্যুত্থান, মিউটিনিকে কেন্দ্র করে। হত্যার তো বিচার হয়নি, হত্যাকে লক্ষ্য করে বিচার হয়নি। মানে ওনারা করেছেন জানে মিউটিনির শাস্তিও তো হচ্ছে মৃত্যুদণ্ড। ওনারা একটা অভ্যুত্থান হয়েছে, আপনি যে কোনো সেনা অভ্যুত্থান হলে সেটার শাস্তি হচ্ছে সামরিক আইনে এরকম মৃত্যুদণ্ড ধরতে পারে। কিন্তু এই যে মুজাফফরের তো কোর্ট অফ ইনকোয়ারিও হয় নাই, তাহলে এখন কোর্ট অফ ইনকোয়ারি ওনার শুরু হয়েছিল, কিন্তু যেহেতু উনি ডেজার্টার ছিলেন, পালিয়ে গিয়েছিলেন, পরে আর ওনার বিচারটা হয়নি। এটা জানা যাচ্ছে যে ওনার বিচারটা হয়নি। এখন যে প্রসঙ্গটা আপনি আপাকে করেছিলেন যে ওনার এই জিনিসটা কি করা যায়, এখন করা যেতে পারে যেটা, এটা যেহেতু উনি সেনা সদস্য ছিলেন, ওনার বিচার সেনা আইনের মধ্যেই হবে। কিন্তু ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন, আমিও গতকালকেই এইগুলো বলে আসছি যে এই মিসিং লিঙ্কগুলো, আমাদের হারানো সূত্রগুলো আমাদেরকে এখন পেতে হবে। এনাকে খুব নিরাপদে রাখতে হবে যাতে এনার কেউ ক্ষতি করতে না পারে। ঢাকা সেনানিবাসে খুব ভালো জায়গা আছে, লগ এরিয়া আছে, লজিস্টিক্স এরিয়া আছে, যেখানে সাধারণত কাউকে আটক করলে, কোনো সেনা অফিসারকে যদি গ্রেপ্তার করা হয় বা আটক রাখা হয়, তাকে কিন্তু লজিস্টিক্স এরিয়ার আন্ডারে রাখা হয়। তাকে সেখানে রাখা হয়েছে বলে আমি জানি। তাকে এই ঢাকাতে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা আছে, তার কারণে এখানে ডিজিএফআই হেডকোয়ার্টার আছে, আর্মি ইন্টারোগেশন সেল আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, সব কিছু ঢাকাতে। সুতরাং এটা একটা মোক্ষম সুযোগ যে আমরা হয়তো একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে পারি। এই স্বাধীন তদন্ত কমিশনটার মধ্যে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতে পারেন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী বিভাগের, এরা থেকে এই জিনিসগুলো, এবং যারা এখনো বেঁচে আছে যে আমাদের যে সিনিয়র অফিসাররা, তাদের সাথে কথা বলে তাদের সাথে তথ্য নেওয়া যেতে পারে, এবং এই জিনিসটা উদ্ঘাটন করা যেতে পারে। এবং তারপরে এই বিচারিক প্রক্রিয়াটা কী হবে ওনারা ঠিক করবেন। কিন্তু এটা সেনাবাহিনীর মধ্যে হবে, ওই আইনের মধ্যে হবে। এটা কিন্তু সিভিলিয়ান কোনো কিছুর মধ্যে এখন হতে পারবে না। যাদের আগেও বিচার হয়েছে সেনা আইনি হয়েছে, এখন এইটা তাদের ব্যাপার, তারা কিভাবে কোনো সরকার কি ডিসিশন নেবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে এই যে হারানো সূত্রগুলো খুঁজে বের করা, যে কারা এটা করেছিল। আপনি 91 সালের পরেও কিন্তু চেষ্টা করা হয়েছে, তারপরে কিন্তু তখন জেনারেল মঞ্জুরের ভাই অ্যাডভোকেট একজন ছিলেন, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, উনি কিন্তু একটা মামলা করেছিলেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে। পরে এই যে আমি মেজর জেনারেল লতিফের কথা বললাম, যিনি ডিজিএফআই ছিলেন, তাকে কিন্তু আটক করা হয়েছিল, পরে আবার উনি কিন্তু মুক্তি পেয়েছিলেন। পরে আর এই মামলাটা কিন্তু আগায়নি, কোনো একটা রহস্যজনক কারণে আগায়নি। মানে জেনারেল এরশাদ এর ভূমিকা কি ছিল, তদানীন্তন সেনা কর্তৃপক্ষের কার কীরকম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যেও অনেক কথা আছে। বাইরেও যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারাও এগুলো নিয়ে কথা বলছেন। এই অ্যান্থনি মাসকানাসও বলছেন, এই ব্রিগেডিয়ার শাখাও তো তার একটা বইয়ের মধ্যে এগুলো মানে এনেছেন। যারা সাংবাদিকরা এগুলো নিয়ে সিনিয়র আগে যারা ছিলেন লিখেছেন, তারাও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর পাওয়ার শেষ সুযোগ মনে হয় এই মেজর মোজাফফরের কাছ থেকে। এই সুযোগটা যেন আমরা না হারাই, তাকে যেন সুরক্ষিতভাবে রাখা হয়, তাকে ভালোভাবে রাখা হয়, এবং মানে যেহেতু একজন বয়স্ক ব্যক্তি,
তারকে জেরা করে তার কাছ থেকে যতটুকু পারা যায় এই হারানো সূত্রগুলা উদ্ধার করা দরকার, এবং এটা জাতির জানার অধিকার আছে। তার কারণ একটা জেনারেল জিয়াউর রহমানের মতো একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবং এটার সাথে ভিনদেশী শক্তি জড়িত আছে। যদি জড়িত না থাকতো তাহলে আকাশবাণী থেকে তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করা হতো না। আর যদি জড়িত না থাকতো তাহলে এই যে এদেরকে অপরাধীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হতো না, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। এরকম বহু অপরাধীকে ভারতে আশ্রয় দেওয়া হয়, এখনো দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হয়? আপনি যদি জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে খুন করে আসছেন, ধরেন ভারতের কাউকে খুন করে আসলে আমাদের দেশকে আশ্রয় দিবে? আমরা তো আশ্রয় দিব না। এখন আপনি বলতে পারেন থাইল্যান্ডে গিয়ে পালিয়েছিলেন, এরাও ভিন্ন নামে গিয়ে পালিয়েছিলেন, কিন্তু থাইল্যান্ডের হয়তো অত খোঁজ রাখেন। এরা আমাদের পরবর্তী সরকার, ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এরশাদ যে চলে আসছিলেন, এরশাদ এসে কিছুই করেননি, পরবর্তীতে এগুলো সব ধামাচাপা দিয়েছে। কোন অফিসার কি, এই যে আরো দেখেন। কিন্তু রুশ ভাই, এই যে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার, যদিও এটার সাথে রিলেটেড হবে কিনা, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো হচ্ছে, হ্যাঁ, সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচারও হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তো হচ্ছে, এবং ওইটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল ল, ঠিক আছে, ওইটা অন্য এই ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যখন মিউটিনি করবেন, মিউটিনির বিচার সেনা আইনে হইতে হবে। আপনি যদি বাইরে একজনকে খুন করেন তাহলে সেটা আপনি সিভিল ক্ষেত্রে, তাও সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে তাদের কোর্ট অফ ইনকোয়ারির পরে আপনার এটা সিভিল ক্ষেত্রে আইনে হস্তান্তর করা হয়। হ্যাঁ, আইন আদালতের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারটা আপনার কোনো সুযোগ নাই। আপনি যেটা হতে পারে, ওই যে বললাম যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। এখানে আমি আরও একটা সূত্র দেই, ওনার কথা সূত্র ওনারও। এই এফজিসিএম এর জেনারেল এরশাদ যেটা গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন মেজর জেনারেল আব্দুর রহমান। জেনারেল এরশাদের খুবই ঘনিষ্ঠ। জেনারেল এরশাদ যখন মার্শাল ল জারি করেন 24শে মার্চ 1982 সালে, তখন উনি সাভারের জিওসি ছিলেন, এবং উনি কিন্তু এই মার্শাল লর জন্য বড় ভূমিকা পালন করেছিলেন। পরে ওনাকে জেনারেল এরশাদ রহস্যজনকভাবে হঠাৎ করে মার্শাল লর পরে ওনাকে ফ্রান্সের রাষ্ট্রদূত করে পাঠিয়েতেন, এবং সেখানে উনি অকস্মাৎ মৃত্যুবরণ করেন জেনারেল রহমান। তার মৃত্যুটা ঘিরেও কিন্তু বিতর্ক আছে, যে উনি কিন্তু ওই তদন্ত মানে ওই কোর্ট মার্শালের প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং ওই লিঙ্কও কিন্তু গায়েব করে দেওয়া হয়েছে। জি, ধরেন স্বাধীন তদন্ত কমিশন গঠিত হলো, সকল অমীমাংসিত তথ্য উন্মোচিত হলো, কিন্তু এর সঙ্গে যাদের নাম উঠে আসবে স্বাধীন তদন্ত কমিশনে, তাদের বিচারটা কিভাবে হবে? কারণ তার তো মামলাই করা হয়নি এখন পর্যন্ত। সেটা আইনের যে বিধিবিধান যেগুলো আছে সেগুলো খুঁজে দেখা হবে, এবং সেই ব্যাপারে আমাদের দেশে তো অভিজ্ঞ মানুষ আছেন, বহু মানুষই আছেন। এখন বিষয় সেটা না, আপনি যেটা বললেন যে সামরিক বাহিনীর কারো কারো বিচার তো আইসিটি, আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, সেখানেও হচ্ছে, কিন্তু সেই অপরাধগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের মতন অপরাধ, যেটাকে গুম, যেটা বিভিন্ন রকম ভাবে খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কিংবা অন্যান্য যে সমস্ত অত্যন্ত নির্মম যে অপরাধগুলোর সাথে জড়িয়ে আছে। তো এটার সাথে এটা এক করা যাবে না, দুটো সম্পূর্ণ ভিন্ন। আর উনি যেটা বলেছেন যে ইনফরমেশনগুলো আমরা দেখছি যে মিউটিনির জন্য বিচার হয়েছিল, হত্যাকাণ্ডের জন্য বিচার হয়নি। আর যেহেতু তারা আপনার সামরিক বাহিনী, কাজে এরা তো সুশৃঙ্খল ওনারা বাহিনী, সেখানে ওনাদের যেই আইন আছে সেটা ওইখানে বিশেষ আইন, সেটা সেখানে আসলে অ্যাপ্লাই করে। একজন আইনের মানুষ হিসেবে আমি এইটুকুই জানি। এখন দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর আমাদের দেশের ইতিহাসের বৃহত্তম আর আলোচিত যে কোর্ট মার্শাল, সেই সময়ে এটা কিন্তু সামরিক আদালতেই অনুষ্ঠিত হয়েছিল, সামরিক আদালতে, কোনো সিভিল কোর্টে না, সেটার কোনো সুযোগ ছিল না। ওই ঘটনার বিচার সাধারণ আদালতে না হয়ে সেনা আইনের অধীনে সামরিক আদালতেই আপনার হয়েছিল, আদালতে অনুষ্ঠিত হয়েছিল। এখন সেখানে যেই জিনিসগুলো তারা ওই সময় বিবেচনায় নিয়েছিল, তড়িৎ বিচার, সামরিক যে ট্রাইব্যুনাল, যে হত্যাকাণ্ডের পর তৎকালীন সেনাবাহিনীতে বিদ্রোহ যে কথাটা এসছে, যে সেই কারণেই একটা বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এবং সামরিক আদালতে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই যে এই বিচার এগুলো করা হয়ে থাকে। আর এই কোর্ট মার্শালের মাধ্যমে মোট 18 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছিল। তখনকার সময়ের কথা বলছি। বিচার শেষে সামরিক আদালতে রায় যেটা ঘোষণা করা হয়েছিল, সেখানে 13 জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড, তাদের মধ্যে কারো নাম বলা হয়েছে, আর অন্যান্য মামলার আসামি যারা ক্যাপ্টেন মোসলিউদ্দিন সহ বাকি যারা কর্মকর্তা ছিলেন তাদের বিভিন্ন মেয়াদে আপনার কারাদণ্ড দেওয়া হয়েছিল। পলাতক আসামি বর্তমান
এখন যার কথা আমরা বলছি যে বলা হচ্ছে পরিকল্পনাকারী, গুলি বর্ষণকারী মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, উনি এবং মেজর SM খালেদ ঘটনার পর থেকেই দীর্ঘ ৪৫ বছর কম বেশি সময় তারা পলাতক ছিলেন। এখন 2026 এর মধ্যে যে তারা ধরা পড়েছে মধ্যরাতে 15ই জুলাই, সেখানে দেখা যাচ্ছে যে এনার কাছ থেকে সত্য অনুসন্ধান বলি আমরা, মূল যেই মিসিং যেই লিঙ্কগুলো আছে সেটাই বলি, চোখে দেখা সাক্ষী সেটা একটা জিনিস, চোখে দেখা সাক্ষী, এবং আরও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো সেগুলো আপনার ভিন্ন আরেকটা জিনিস। এখন যেহেতু ওনাকে বলা হচ্ছে এবং যা সবখানে দেখা যাচ্ছে উনি উপস্থিত ছিলেন সেই দিন, সেই ঘটনায় 1981 সনের সেই দিনে, কাজেই এখন উনি যদি চাক্ষুষ সাক্ষী আই উইটনেস হয়ে থাকেন, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ওনারা দুজনই একদম সঠিকভাবে বলেছেন যে আসলে ওনাকে এখন এমনভাবে রাখতে হবে যেন উনি খুব ভালোভাবে সমস্ত জিনিস, যে কথাগুলো আছে, তথ্য এবং প্রমাণ যেগুলো আছে, ওনার নলেজ যেগুলো আছে, কারণ উনি তো সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, কাজেই ওনার ওই ষড়যন্ত্র তথ্য যারা যারা কে কে মিলেছিলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র কিংবা জাতীয় পর্যায়ে যেই ষড়যন্ত্রগুলো হয়েছিল, তো সেগুলো সম্পর্কে ওনার সম্যক ধারণা আছে বলে মনে করছি, কারণ যেহেতু ওনার উপস্থিতি ছিল, এবং সেই সাথে এই যে একটা আমাদের পাশের দেশের আশ্রয়ের যেই ব্যাপার আছে সেটার সাথে আন্তর্জাতিক যেই শব্দটা আছে, এবং অন্যান্য এরশাদ সাহেবের কথা যেরকম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, কাজেই আমরা মনে করি যে এটার সত্যিকারের অর্থেই তদন্ত, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক হিসেবে উনি মহান স্বাধীনতার ঘোষকই শুধু ছিলেন না, উনি তো একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা। কাজেই উনি যখন আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছিলেন সঠিক একটা পর্যায়ে আনবার জন্য, সেই সময় ওনার এই নির্মম হত্যাকাণ্ডটা কেন ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কিসের জন্য ওনাকে জীবন দিতে হয়েছিল, এইগুলো জানবার অধিকার আমি মনে করি বাংলাদেশের এগুলো জানার অধিকার বাংলাদেশ 18 কোটি মানুষের আছে। মাসুদ কামাল ভাই, যদি আমরা 15 তারিখে তাকে আটকের কথা বলি বা সেটাই গণমাধ্যমে আসছে, কিন্তু এখন পর্যন্ত তাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো কথা বলে নাই, তাকে কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে না করা হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে কোর্ট মার্শালে যদিও বিচার করা হবে, এটি কি আপনি কিভাবে দেখেন? না, বিচারে ওনারা যেভাবে যে পদ্ধতিতে করা দরকার সেটাই করবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু ওনাকে কোথায় রাখছে এটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। যেখানে রাখাটা ওনারা নিরাপদ মনে করেছেন সেখানেই রাখবেন। এখানে আমি তো আর বলে দেবো না যে আপনি অমুক হোটেলে রাখেন, কীভাবে কোথায় রাখেন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার ভাই একটাই বক্তব্য যে ওনার কাছ থেকে যতটুকু পারেন তথ্য আপনারা আদায় করেন, তথ্য বের করেন এবং সেই তথ্যগুলো জনগণকে জানান। জনগণের জানার অধিকার আছে, আমার কথা একটু কি ভাই। এবং যদি আরেকজন থাকে সেখানে আপনারা একটা প্রতিনিধি দল পাঠান মেজর মইনের কাছে না কার কাছে। আবার আরেকটা কথা মাথায় রাখতে হবে কিন্তু, যে এই লোকগুলিও তো দুধে ধোয়া তুলসী পাতা না, এরাও কিন্তু বিভ্রান্ত করার জন্য নানা অপতথ্য দিতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তারা হয়তো মনে করেন এমন কিছু তথ্য দেবে যার ব্যাপারে আর কিছুই মিলাইতে পারবেন না। কাজেই যারা তদন্ত করবেন তারাও তো মাথার মধ্যে কিছু আছে, তারাও বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। তো সব কিছু মিলিয়েই দেখেন, তারা মিথ্যা বলুক সত্য বলুক যেটাই বলুক সবগুলি আপনারা নেন, আপনাদের আমলে নেন। আমলে নেওয়ার পর তারপরে আপনারা একটা সমাধানে পৌঁছান অথবা সম্ভাব্য সমাধানে পৌঁছান। আপনারা যে একদম অ্যাকুরেট বলে ফেলাইতে পারবেন সেটা আমি মনে করি না, কিন্তু আপনারা কিছু দূর অগ্রসর হন। যেগুলি বইয়ের কথা বললেন রুজ ভাই, দেখেন ওই জিয়াউদ্দিন সাহেবের বইটা আমি নিজেও কিন্তু পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে উনি কিন্তু এটা পার্টি না। যখন কোনো পার্টি কোনো বই লেখে না তখন একটা সমস্যা থাকে, উনি ওনার মতো করে লেখেন। এই ভদ্রলোক কোনো পার্টি না, উনি ছিলেন ওই সময় ওইখানে ডিসি ছিলেন এবং উনি জিয়াউর রহমানের পলিটিক্সটা কীভাবে জিয়াউর রহমান শুরু করলেন, কীভাবে আসলেন, ওই সময়ে উনি ডিসি ছিলেন। ওনার সঙ্গে উনি একসময় একটা পিএস ছিলেন একটা মিনিস্টারের, তখন জিয়াউর রহমান ওনার কাছে কয়েকবার গিয়েছেন, কীভাবে আলোচনা, উনি অনেক কিছু বলেছেন কিন্তু এতে কিন্তু ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে ওনার এই অবজারভেশনগুলো বেশ করে মঞ্জুর হত্যা নিয়েও আলোচনা করেছেন ওখানে। এরপর তো 2 জেনারেলের হত্যাকাণ্ড, এই ধরনের কি যেন একটা নাম,
তো উনি কিন্তু ওইগুলি অবজার্ভ করছেন এবং উনি বলেছেন, আমার কাছে মোটামুটি মনে হয়েছে লোকটা লেখাটা মানে পার্টিজান না অথবা কাউকে ফেভার করার জন্য উনি লেখেন নাই। তো এই ধরনের বইগুলোও কিন্তু আপনি আমলে নেন, ওনার কথাও নেন। আমার একটাই বক্তব্য খালি যে এই ওনাকে পাওয়া গেছে একটা হারানো সূত্র, হারানো একটা মানে সুতা পাওয়া গেছে, এই সুতা ধরে টান দেন, যতটুকু যাওয়া যায় আপনি অতটুকু অগ্রসর হইলেন। তারপরে আরও কিছু থাকলে সেটাও দেন। দেখেন অনেক কিছু ওই সময় বোধহয় ওই মামলাটার বোধহয় ইয়েও ছিল, যে জেনারেল ইব্রাহিম বোধহয় ওটা প্রসিকিউটর ছিলেন। ইব্রাহিম সাহেব এখন জীবিত আছেন, বয়স তো হয়ে গেছে ওনার নানা রকম সমস্যা আছে, নানা রকম সীমাবদ্ধতা আছে, সেগুলিকে মাথায় নিয়ে ওনার সঙ্গে আলাপ করেন। আমার বক্তব্যটা হলো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটাকে ভুলে যায়েন না, ওইটাকে নিয়ে আলোচনা করেন, কারণ আলোচনা করা আমাদের জাতির জন্য প্রয়োজন। জিয়াউর রহমান তো ভাই এলেবেলে কোনো লোক না, কথাটা খেয়াল করেন। উনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ওনার ওই হত্যাকাণ্ডের আপনি যদি প্রকৃত রহস্যটা উন্মোচন করতে পারেন, যদি জাতিকে জানাতে পারেন, সেটাও কিন্তু আমি মনে করি এই জাতির জন্য একটা বড় অ্যাডভান্সমেন্ট। এটা আমরা একটা অগ্রসর হলাম কিছু দূর। এটার অনেক রকম কিন্তু এর মানে আপনার আছে, গুরুত্ব আছে। ওনার রাজনীতিকে আপনি বুঝতে চান, তার জন্য ওটা প্রয়োজন। কিন্তু কারা মারলো তাহলে বুঝতে পারবেন, কারা ওনার রাজনীতির বিরোধিতা করেছে, পরবর্তী সময়ে কারা কোথায় ছিল, সবগুলো মিলেই কিন্তু আলোচনা হয়। আমি বলতে চাচ্ছি যারা যারা আছেন সবাইকে নিয়ে বসেন না, আলোচনা করেন। এখানে কে কোন দল করে, কে কোন দলের সহায়তা করতো, ওইগুলি ভুলে যান। আপনারা এই পয়েন্ট, যেমন যে জিনিসটা নাকি রুজ ভাই বললো, আমি মানে খুবই মানে আমি মন খারাপ করেছি। কিন্তু মন খারাপ কোনটা পয়েন্টটা, ওনার সঙ্গে ওই সময়ে কর্মরত গুরুত্বপূর্ণ অনেক সামরিক কর্মকর্তার সঙ্গে উনি কথা বলেছেন, এরা কেউ খোলামেলা বলতে চান নাই। কেন বলতে চাবেন না আপনি? তার মানে আপনারা কিছু গোপন করতে চান। এই লোকগুলো তো কিন্তু শ্রদ্ধার লোক না, এরা কেবল তার ব্যক্তিগত বিষয়টা ভাবছে যে এখন ক্ষমতায় আছে কে, হচ্ছে উনি আছেন, এখন তো বললে পরে আমার সুবিধা কিছুটা কমতে পারে, উনি বলেন নাই। কিন্তু এই যে গোপন করার মাধ্যমে উনি যে জাতিকে একটা ভুল ধারণার মধ্যে ঢুকাই দিলেন, ভাই মানুষটা একসময় মারা যাবে, কেউ তো অমন না। তো এই বয়সে এসে ওনার তো একটা দায়িত্ব থাকে মানুষ হিসেবে, যে আমি যে মানুষ হিসেবে আসছি আমার তো একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? দায়িত্বটা হলো জাতিকে প্রকৃত ইনফরমেশনটা দেওয়া, এটা কেউ দেন নাই। তো এখনো যারা আছে তাদেরকে এইভাবে বুঝান, বলেন ভাই আপনারা বলেন আপনার কথাটা। আমি তো ইব্রাহিম সাহেবকে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি। আরো আছে কয়েকজন, আরো যারা আছেন, ইব্রাহিম সাহেব তো প্রসিকিউটর যেহেতু ছিলেন, কাজে ওনার তো উনি তো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি একদম ডিটেল ভিতরে জানেন। এই সমস্ত লোককে নিয়ে আসেন, বলেন ভাই আপনি নির্ভয়ে বলেন। তো এদের কাছ থেকে নেন তথ্যগুলো, নিয়ে প্রকৃত সত্যটা ভাই প্রকাশ করেন। আমরা একটু জুলাই নিয়ে আলোচনা করি, যেহেতু সাবজেক্টটা উইকেন্ডে দিয়েছিলাম। জুলাই নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর এবং 5 আগস্টের পর থেকে আমরা দেখছি যে জুলাইকে কেন্দ্র করেই এক দল আরেক দলের উপর নানা রকম কথার লড়াই দেখেছি। এখন আজকে যেটি হয়েছে যে বিএনপির মহাসচিব যেটি বলেছেন রোজ ভাই, যে জুলাইকে বা জুলাইয়ের চেতনাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে জামাত। আর জামাত বলছে যে জুলাইয়ের চেতনা নিয়ে বা জুলাইয়ের যে চেতনার সাথে গাদ্দারি করছে বিএনপি। এই যে মানে তাহলে এই জুলাই নিয়ে পাল্টাপাল্টির কতদিন চলতে থাকবে? এগুলো তো রাজনৈতিক রেটরিক। কিন্তু আমি বিএনপি সম্পর্কে একটা বলি যে বিএনপি জুলাই নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কি বলেছে, একটা সুন্দর ফটোকার্ড বানিয়েছে, জুলাই 16 লেখা আছে অশ্রু জলে। এক কথাতেই বলে দিয়েছে না জুলাইকে কি তারা ধারণ করে, ধারণ করে, তা নাহলে এটা লিখবে কেন? তারপরে কালকে প্রধানমন্ত্রী কি বলেছেন, পরশুদিন আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি আর সেই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে জনগণের কাছে আমরা দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, তারপরে বিএনপি ছাত্র দলের যে সভাপতি সে গিয়েছে শহীদ আবু সাঈদের বাড়িতে শ্রদ্ধা জানাতে। আর কি করবে বিএনপি? এটা হলো একটা প্রশ্ন। আচ্ছা, এখন আপনি রাজনৈতিকভাবে তো একজন আরেকজনকে ঘায়াল করার চেষ্টা করবে গণতন্ত্রের মধ্যে, এটা স্বাভাবিক, এটা আমরা মানি। বিএনপিকে 5ই আগস্টের পরে আমরা কি লক্ষ্য করিনি যে এই দলটাকে সবাই টার্গেট করেছিল, উগ্রবাদী গোষ্ঠী কিছু, আরো অন্যান্য গোষ্ঠী কিছু, যে এইটা হচ্ছে তাদের সামনে ক্ষমতায় যাওয়ার প্রধান বাধা। এখন বিএনপি হচ্ছে একটি মধ্যপন্থী একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখন এই আপনি যদি বলা হয় যে বিএনপি এটার থেকে সবচেয়ে সুবিধা আদায় করেছে, তাই না, ক্ষমতায় যাওয়ার জন্য, তো বিএনপি তো ক্ষমতায় যাওয়ার রাজনীতিই করে, তা নাহলে 17 বছর সংগ্রাম করলো কেন? প্রতিটা রাজনৈতিক দলও তা করে, জামায়াত ইসলামও তাই করে।
আপনি তো জামাত ইসলামকে বলা হয় যে পাকিস্তান সমর্থক, তাই না? তাই পাকিস্তানের দিকে খবর নেন। পাকিস্তানে এই যে গত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামে একটা ভোটও পায়নি। সারা দেশে ওদের ভোটার সংখ্যা তো বাংলাদেশের থেকে বেশি, মাত্র 13 লাখ ভোট পেয়েছে। গুগলে সার্চ করেন পাবেন। আচ্ছা, বাংলাদেশে কয়টা আসন পেয়েছে এবার? 70টার উপরে। এইটাতে তাহলে সবচেয়ে লাভবান কে হইলো জুলাই থেকে? জামাত ইসলাম। ওকে কখনো বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে বাংলাদেশে 4টা 5টা বেশি নিজেরা আসন পাবে? তো বিএনপির নিয়ে এত মাথা ব্যথা, আমি চতুর্দিকে বসে বিএনপি কি করেছে এই পর্যন্ত। আচ্ছা, এখন আসেন জামাতেরও কথা আছে। মৌলিক সংস্কারগুলোর ক্ষেত্রে বিএনপির আচ্ছা, বিএনপি একটা রাজনৈতিক দল, সে 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসছে। এই পর্যন্ত কি আপনার জুলাইয়ের চেতনার সাথে, যেটা মূলত হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে চেতনা, সেটার সাথে কি কোনো গাদ্দারি করেছে বিএনপি? আমরা তো দেখছি প্রধানমন্ত্রী সংসদের মধ্যে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলছেন, মানে আলাদাভাবে দাঁড়িয়ে। কেউ অসুস্থ হলে তার কাছে যাচ্ছেন, আপনার সহানুভূতি জানাচ্ছেন। এগুলো কি সৌহার্দের গণতন্ত্রের পরিচয় না? পরিচয় তো বটে। আমি জামাত ইসলামকেও ক্রেডিট দিই। জামাত ইসলামও এখন যেগুলো বলছেন এগুলো রেটরিক। বিএনপিও যেমন সে রাজনৈতিকভাবে বলতে হয়, কিন্তু জামাত ইসলামের ব্যাপারটা হচ্ছে কি যে ওনারা যে কথায় কথায় এই কথাটা বলেন যে এইটাতে বিএনপি না, বিএনপি সব নিতে চাচ্ছে, ওনারা যেন মানে কিছু পায় নাই। তো ওনারা কিছু না পেলে এতগুলো আসন পাচ্ছে কিভাবে ভাই? এইটুক তো মানতে হবে। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। মুন্নি আপা, আপনারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলেন, 1/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন, সেটার বড়াই আপনারা দেখাচ্ছেন। সেই কারণেই গণভোটের যে আরেকটা ম্যান্ডেট জনগণ দিয়েছিল সেটা আপনারা মানছেন না, সেটার কারণেই আপনাদেরকে গাদ্দার বলা হচ্ছে জামাতের তরফ থেকে। গাদ্দার? আচ্ছা, কে গাদ্দার, গাদ্দার কাকে বলে? দয়ে দয়ে কয়টা দ? এখন বিএনপির সৃষ্টি একজন বীর মুক্তিযোদ্ধার হাতে, এবং সেখানে আমাদের দেশনেত্রীর যে রকম অবদান আছে, এবং অন্যান্য আমাদের যেই নেতারা আছেন ওনাদের পদ এবং পদবি, মুক্তিযুদ্ধের কথা বলছি, সেটাই তো সেলফ এক্সপ্ল্যানেটরি। এবং সেই সাথে জুলাইকে বিএনপি আমরা ধারণ করি। আমরা গত 17 বছর রাস্তায়, আমরা আমাদের হাজারের ওপর নেতাকর্মী গুম, হাজার হাজার খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, ক্রসফায়ার বলুন, এবং আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা রাজনৈতিক মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলা, আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1.5 লক্ষাধিক যেই মামলা। ভাই জামাত, আমরা জামাতের কথা আমি বলি না কেন জানেন? জামাত তো ভাই নিজের পরিচয়ে তারা তো দাঁড়িয়েছিল না, আমরা তো ওই হিমালয়ের মতো দাঁড়িয়েছিলাম, ওই সব অন্যায় অত্যাচার অবিচার মোকাবেলা করেই দাঁড়িয়েছিলাম। কেবল 28শে অক্টোবর তো একদিন দেখেন নাই আপনারা, এরকম বহু 28শে অক্টোবর তো প্রতিদিন আমাদের সাথে ঘটেছে। প্রত্যেকটা সভায় একটা ভয়ের সংস্কৃতি যেখানে তৈরি করা হয়েছিল, সেখানে আমরা তো ভাই ছদ্মবেশে আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকি নাই। আমরা তো আমাদের পরিচয়ে বড় গলায় বারবার বলেছি আমরা বিএনপি করি। সেই জন্য আমাদের কি কি করতে দিয়ে, মানে কষ্ট, কি কি নির্মম নির্যাতন আমাদের উপর দিয়ে গেছে, আপনারা তো প্রত্যেকের সাক্ষী সেটার। কাজেই আর গণভোটের কথা বললেন, আওয়ামী লীগ তো গণভোটের বিধানটা সংবিধান থেকে বাতিল করে দিল, গণভোট। পরে যখন এই যে এটাকে আবার যখন রিইনস্টেট করতে হবে সংবিধানে, গণভোটটা এমন একটা বিষয়, এখানে একটা সংসদ থাকতে হবে, এটাকে সংবিধানের অংশ করতে হলো। আমি আইনের ছাত্রী হিসেবে বলছি, সংসদের অ্যাবসেন্সে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, সেটা সত্যি, যদি খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ হয়। কিন্তু এখানে যখন সংসদ আপনার আছে, আজকে এখনকার কথা বলছি, নির্বাচন হয়েছে, ম্যান্ডেট দিয়েছে, এখন সেই সময়ে আপনার গণভোট, এটাকে তো অস্বীকার করছে না আমাদের দল। গণভোট সঠিকভাবে সংবিধানে সংযোজিত করতে হলে সংবিধানটা সংশোধন করতে হবে। এই পর্যন্ত 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে, এখন কোনোবার তো আপনার সংবিধান সংস্কার করা হয়নি, যেটা নিয়ে জামাত আননেসেসারি একটা বাহাস তারা তৈরি করছে। তো এটার পেছনে তাদের কি উদ্দেশ্য? সংস্কার ছাড়া মৌলিক কাঠামো সংশোধন কিভাবে হবে? এখানে আপনার মানে তো সেটাই বলছে যে তারা বলছে নতুন সংবিধান রচনা করবার কথা। এখন 72-এ গেলে তাদের অসুবিধা হয়, কারণ তারা ওই সময় তাদের 71-এ কি ভূমিকা, যখন আমরা সবাই
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আমরা অবস্থান করছি, মুক্তিযুদ্ধ করা হচ্ছে, মুক্তিযুদ্ধ হচ্ছে, জি, আপা। সেখানে তাদের যেই অবস্থান, তাদের যেই কন্ট্রিবিউশন, তারা যে পাকিস্তান পন্থী, সেটাতে তো ভাই ডিনায়ালের কিছু নাই। এটা তো সত্যি। এখন তারা যেই রাজনীতি করছে সেটা বাংলাদেশের মানুষ দেখবে, বাংলাদেশের মানুষ বিচার করবে, কিন্তু সেই দিন তাদের যেই ভূমিকা সেটাও বাংলাদেশের মানুষ তো বিচার করবে। জি, মাসুদ কামাল ভাই, বিএনপি বলে তারা জুলাই ধারণ করে, জামাত বলে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে, আবার বিএনপি বলছে যে তারা জুলাইকে ব্যবহার করছে, জুলাইকে নিয়ে ব্যবসা করছে। আসলে জুলাই ধারণ করে কে? শুনেন, এটা জুলাই মানে কি? জুলাইয়ের চেতনা, তাই না? চেতনা, হ্যাঁ, আকাঙ্ক্ষা। আমার একটা জিনিস খুব লাগে, মানে আমি মানে এই চেতনা শব্দটাকে মনে প্রাণে ঘৃণা করি ভাই। এই চেতনা শুনলে আমার গায়ে মধ্যে জ্বর বললাম ওঠে যে না। আকাঙ্ক্ষা। বুঝছেন, এই চেতনা আমরা 15 বছর দেখছি, এই চেতনা বিক্রি করে দেশটাকে ভাগ করা হয়েছে। এখন আমরা গত 2 বছর ধরে দেখতেছি এই চেতনা বিক্রি করে দেশটাকে ভাগ করা হচ্ছে, এবং কেউ কেউ মতলব হাসিল করতেছে। যে চেতনা উচ্চারণ করে তারাই আমার কাছে মনে হয় যে একটা মতলববাজ। চেতনা জিনিসটা কি? জুলাইয়ের যে বক্তব্যটা, জুলাইয়ের সময় যে ঘটনাটা ঘটেছে, এটা কে করেছে ভাই? এদেশের সাধারণ মানুষ করেছে। কথা পরিষ্কার। ওই আজকে যে সমস্ত সিপাহসালার দেখেন না, এদের কোনো বেলই নেই। এরা যে ওখানে ডিবি উঠে যে সিগনেচার করে আসছিল না, আন্দোলন প্রত্যাহার করলাম, আন্দোলন প্রত্যাহার হয়েছে, হয় নাই কেন? হয় নাই এই কারণে তারা লিডার আসলে ছিল না। এই আন্দোলনের লিডার ছিল জনগণ। তাদের দফা ছিল একটা, সেটা হলো হাসিনার অত্যাচার থেকে মুক্তি চাই। একটাই দফা, আর কোনো দফা ছিল না কিন্তু। এবং হাসিনার 5 তারিখ হাসিনা চলে গেছে, 8 তারিখ পর্যন্ত সরকার হয় নাই কেন? হয় নাই এই কারণে কোনো দফা তো ছিল না আর তাদের। যেই হাসিনা চলে গেছে, ওরাও যার যার মতো ঘরে চলে গেছে। এক দফার আন্দোলন ছিল, ওইটাই হলো মূল জিনিস। হাসিনার পতন চাই। হাসিনার পতন হয়ে গেছে, হাসিনা সরকারের পতন হয়েছে। তারপরে আমাদের দেশটা একটা পর্যায়ে, তখন ওই চেতনা ব্যবসায়ীরা দৌড়ে আসছে, মাঠ তো খালি, আসো যাই চেতনা করি। এবং এই চেতনা করে কেউ কেউ মন্ত্রী হয়েছে, কেউ অমুক হয়েছে, কেউ তমুক হয়েছে। সারা দেশে প্রশাসনকে তারা হ্যান্ডেল করছে, ডিসি বদলি করছে কিন্তু এই চেতনা ব্যবসায়ীরা। এখন আবার চেতনা বিভক্তি করতেছে। আপনি আমাকে একটা থিওরিটিক্যাল একটা কথা বলেন, এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে কি পলিটিক্যাল পার্টিগুলো অংশ নেয় নাই? জামাত অংশ নেয় নাই? নিচে। বিএনপি অংশ নেয় নাই? নিচে। কিন্তু কেউ তার দলের ব্যানারে অংশ নেয় নাই। কেন অংশ নেয় নাই? যে জনগণের আন্দোলনটাকে তারা দলীয় আন্দোলনে পরিণত করতে চায় নাই। আচ্ছা, এই 15 বছরে সবচেয়ে বেশি অত্যাচারিত কে হয়েছে? বিএনপি তো হয়েছিল ভাই, হ্যাঁ। এটা তো অস্বীকার করতে পারেন না আপনি। না। জামাতে হয়েছে অত্যাচারিত, কিন্তু বিএনপি তো বড় দল, কিন্তু বিএনপি সারা দেশের মানুষ টর্চার্ড হয়েছে। তো সেই লোকগুলো তো আন্দোলনে ছিল, তো আন্দোলনে। তাদের মধ্যে কোনো চেতনা কাজ করে নাই। তারা কি এনসিপির কাছ থেকে চেতনার বই পড়ে পড়ে চেতনা শেখে নাকি রে ভাই? তারা কি ছিল না? তো তারা আন্দোলন অংশ নিছে, সবাই মিলাই আন্দোলনটা সফল করছে। করার পর ইলেকশন হয়েছে, একটা 1.5 বছর এটা ডিলে করছে ইউনূস সাহেব। তার কিছু ধান্দা ছিল, তার ধান্দাগুলি ঠিক করার জন্য ডিলে করছে। ইলেকশন হয়েছে, এখন ইলেকশনের সময় যার যার চেতনা কথা তারা জনগণের কাছে নিয়ে গেছে, যে আমরা এই কারণে করছি, এই কারণে করছি। জনগণ যারা ভোট দিছে, পছন্দ করে দিছে, তো 5 বছর চাক এটা। এখন বিএনপির চেতনা আর জামাতের চেতনা জীবনে এক হবে না, দুই পার্টি। এনসিপির চেতনার সঙ্গে মিলবে না। তো জামাত যেটা বলতেছে এটা তাদের পলিটিক্স, বিএনপি যেটা করতেছে এটা তাদের পলিটিক্স। এখন বিএনপি যদি তারা প্রতারণা করে থাকে, এটা জনগণ বুঝবে। অসুবিধাটা কি আছে? জনগণের বিএনপি তাহলে আগামী বছর তাহলে বিএনপির আর ক্ষমতায় আনবে না। জনগণ যার চেতনাকে সঠিক মনে করে তারা ক্ষমতায় আনবে। ওয়েট করেন, সমস্যা তো নাই কোনো। বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এটাও বলেন, আমার কোনো আপত্তি নাই। আর রাস্তায় যে গাদ্দার বলতেছেন বলেন, আমার তো কোনো আপত্তি নেই। চলুন, 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।